দেখো, জীবনে অনেক ঘটনা ঘটে, যেই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা কেউ খুঁজে পাবে না। ছেলেবেলা থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত অনেক অস্বাভাবিক ঘটনা জীবনের মধ্যে দিয়ে যায়। সেটা কেন হলো, কিসের জন্য হলো, বা কিসের ইঙ্গিত, আমরা কিন্তু তখন বুঝে উঠতে পারি না। কিন্তু পরে যখন আমরা স্মৃতি মন্থন করি, তখন ভাবি এটা হয়তো মানে এই জিনিসটা হবে বলে হয়তো এই ইঙ্গিতটা আমরা পেয়েছিলাম। কিছু ঘটনা আমার জীবনেও আছে এইরকম। সেই নিয়ে কালকে আমি আমার পরিবারের সঙ্গে আলোচনাও করছিলাম, এবং প্রত্যেকে বেশ অবাক হয়ে শুনছিল। তো আমার মেয়েদের সঙ্গে তা সেই ঘটনাগুলোই আজকে তোমাদের কাছে তুলে ধরবো। এবং দেখবে সত্যি এরকম তোমাদের মধ্যেও এগুলো হয়ে মানে এইরকম ধরনের হয়ে থাকে। যদি তুমি ঈশ্বরের ওপর মানে বিশ্বাস রাখো, দেখবে তোমার সব খারাপ হচ্ছে। তুমি হয়তো খাদে পড়ে যাচ্ছ, কিন্তু একদম খাদে পড়ার আগে দেখবে কে যেন তোমাকে তুলে ধরেছে। মানে এটা ঈশ্বর বলতে আমি ঠাকুর ঘরে যারা থাকেন, বা ওই যে হাত মুখ 4টে হাত 10টা হাত সেরকম বলছি না। একটা ঐশ্বরিক পাওয়ার আছে, একটা শক্তি আছে, যে সবসময় আমাদের চালনা করে। তো এবং অনেক ইঙ্গিতও দিয়ে থাকে, সেটা তখন আমরা বুঝতে পারি না। তো সেই নিয়েই আজকে আমার বক্তব্য বা পথ চলা। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আর যারা এখনো করনি, তারা যদি মনে করো সাবস্ক্রাইব করা যেতে পারে, আমাকে যদি তোমাদের পছন্দ হয়, তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? একদম ছোটোবেলা, শিশুবেলাই বলতে পারো। আমার তো আমি আগে অনেক ব্লগে এইটা বলেছি, আমার মা বাবা যেহেতু চাকরি করে, আমাকে মাসি পুতুলের কাছে অনেকটা বছর, ক্লাস 5-6 পর্যন্ত, 5 পর্যন্তই মনে হয় থাকতে হয়েছিল। এবং জগদীশ দা বলে একজন ছিল, সে রান্নাও করতো, বাড়ির আনুষঙ্গিক কাজ করতো। বেসিক্যালি আমি কাজের লোকের হাতেই মানুষ হয়েছি 10 থেকে 12 বছর পর্যন্ত। তো সেই যে আমার যে আয়া মাসি পুতুল, তো সে আমাকে রোজ বিকেলবেলা সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মা 4:30 পৌনে 5টায় বাড়ি ঢুকতো, তো আমাকে আগে থেকে রেডি করে রেখে দিত, এবং মাকে দেখার পর আমাকে সে বেড়াতে মানে নিয়ে যেত, বিকেলে বেড়াতে নিয়ে যেত আর কি। তো যেহেতু সে খ্রিশ্চান ছিল, সে অনেক সময় মাদার হাউসেও নিয়ে যেত, মানে মাদার টেরিজার যে বাড়িগুলো আছে বা আশ্রম বলতে পারো আছে, ওখানে নিয়ে যেত। এবং যারা বেনিয়াপুকুরের ওদিকে থাকো, ইলিয়েট রোডে যে ট্রামগুলো বা বাসগুলো ঘুরে যায় না, সেটা যাবার আগে একটি চ্যাপেল আছে, খ্রিশ্চানদের চ্যাপেল আছে, তো সেখানেও অনেক সময় সে বেড়াতে নিয়ে যেত। তো আমি না ওই নুড়ি পাথর, ওইখানে না মানে সুন্দর করে সাজানো ছিল নুড়ি পাথর, যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে দেখো না, ছোটো ছোটো গোল গোল নুড়ি পাথর, ওই রকম নুড়ি পাথরে দিয়ে সে মানে বেসমেন্টটা করা ছিল, মাটিতে সাজানো ছিল। তো ওই প্রত্যেক দিন আমি যখন বেড়াতে যেতাম, ওইখান থেকে আমি ওই নুড়ি পাথরগুলো কালেক্ট করে নিয়ে এসে আমার মায়ের হাতে আমি দিয়ে বলতাম, মা এগুলো শিব ঠাকুর, তুমি ঠাকুরের আসনে রেখে দাও। তখন তো আমার বয়স বড় জোর 2 থেকে 2.5 বছর, কতটুকু বলতে পারতাম জানি না, তবে ওই নুড়ি পাথরগুলো দেখে আমি বলতাম এগুলো শিব ঠাকুর। তো ভাবো, একটা 2-2.5 বছরের বাচ্চা, যার কোনো আইডিয়াই নেই শিবলিঙ্গ সম্বন্ধে, তার কোনো আইডিয়াই নেই ঠাকুর ঘরে গিয়ে যদি ওই নমো করোটাই বুঝতাম, সে কি করে ওই ওরকম গোল গোল পাথরগুলো যে শিব ঠাকুর হতে পারে কি করে মাথায় এলো বলো তো? একটা অস্বাভাবিক ঘটনা না, মানে অস্বাভাবিক ব্যাপার বলতে পারো। তো মা সেগুলো নিশ্চয়ই মা এটাও পরবর্তীকালে বলেছে যে তুই এক গাদা পাথর নিয়ে আসতিস, আর আমি হ্যাঁ হ্যাঁ রেখে দেবো ঠাকুরের জায়গায়,
বলে আমি ওই ফেলে দিতাম। এই হলো একটা ঘটনা, জানো, যে অস্বাভাবিক না, ওইটুকুনি একটা বাচ্চার মুখ থেকে এটা শিব ঠাকুর কি করে এলো। আরেকবার কি হয়েছে জানো, আমি তখন ক্লাস 8-এ পড়ি, 8 কি না, হ্যাঁ 8 না 9-এ পড়ি, সরি বলতে ভুল হয়েছে, 9-এ পড়ি। তো 9-এ না আমি এদিক ওদিক পড়তে যেতাম, মানে আফটার স্কুল। তো সেই জন্য আমার স্কুল বাসটা ছাড়িয়ে দেওয়া হয়েছিল, মানে 8 পর্যন্ত আমি স্কুল বাসেই যাতায়াত করতাম। তো ফেরাটা যেহেতু তো পড়ে ফিরবো, তাই জন্য তো বাসটার কাজে লাগবে না, আর যাওয়ার সময় আমাকে বাপি উঠিয়ে দিত বাসে, আর আমাদের স্কুল খুব একটা বাসেই চলে যাওয়া যায়, অসুবিধা হতো না। আর ফেরার সময় যেদিন যেদিন পড়া থাকতো না, সেদিন সেদিন অন্যান্য বন্ধুদের সঙ্গে যারা আমার রুটে থাকে ফিরে আসতাম। তো একদিন এরকম পড়ে ফিরছি, তো আমাদের ওই তখন না ওই আমাদের স্কুলের সামনে থেকে ডায়ার স্টেশনের মানে ওই এলগিন রোড থেকে 204 আর 8B ডাবল ডেকার বাস যেগুলো ছিল ওই বাস, আর S9 বলে একটা বাস আসতো, তখন এত বাস ছিল না। তো এই 3টে বাসই আমাদের আসতো। তো পরে যখন বেরিয়েছি, যে ম্যামের কাছে পড়তাম উনিও ওই এলগিন রোডেই থাকেন, আসছি তো স্টপেজে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা বাস আসছে মানে বাদুর ঝোলা বলে না, মানে দুখানা গেটে মানে উঠছে পড়ছে লোক, মানে আমি উঠতে পারছি না, কিছুতেই উঠতে পারছি না। তো এরকম করে 2-3টে বাসও ছাড়া হচ্ছে, টাইমও এগিয়ে যাচ্ছে, বারবার ঘড়িটা দেখছি, ম্যাম মোটামুটি 6টায় ছেড়েছে, এই করতে করতে 6:30 বেজে গিয়ে কাটা আরও এগিয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম যে এবার যেটা আসবে ওই বাদুর ঝোলা হয়েই আমাকে উঠতে হবে। তো আমি দেখলাম একটা 8B বাস এলো। তো আসার পর আমি দেখলাম পায়ে যে মানে স্টেপটা বা মানে বাসের যে স্টেপটা হয় পাদানিটা, সেখানে আমি পাটা কোনো রকমে রাখতে পারছি। তো ওই হ্যান্ডেলটা বা রডটা ধরে আমি ওইটাতে পা রাখলাম, পরে তারপরের পদক্ষেপটাতেও আমি পা রাখলাম, রেখে উঠে মানে কোনো রকমে ঢোকার চেষ্টা করছি। এবং যারা যারা নামছে পরবর্তী স্টপেজে, ওরা নামবে বলে আমাকেও নেমে পড়তে হচ্ছে, ওরা নেবে মানে এতই ভিড়, বাসে আমি ঢুকতে পারছি না। তো ওরা যখন নেমে পড়ছে তখন ওই ফাঁক ফোকর দিয়ে ঢুকে মানে নিশ্চয়ই মুখের মধ্যে মানে খুবই কষ্টের ছাপ একটা পড়েছিল। তো দেখো এই বাসের এই দিকটা লেডিস ছিল, পুরো লেডিস রাই উঠতো, এবং পেছন দিকটা পুরোটা জেন্টস ছিল। তো আমি লেডিসের দিকে মুখ ঘুরিয়েছি, তো লেডিসের দিকে মাঝ মধ্যিখান থেকে একটি পুরুষ মুখ উঁকি মারল, বেশ গায়ের রংটা কালো, এখনো আমার ভাসছে, এবং মুখ চোখ তার খুব সুন্দর, যেমন টানা টানা চোখ, টিকোলো নাক, এক মাথা কোচকা কোচকা চুল, বেশ লম্বা, আর গায়ের রংটা মানে বেশ কালো। আচ্ছা, তো সে তখন কোত্থেকে মানে ওই মহিলার মাঝখান থেকে তাই সেই উদয় হলো আমি জানি না। তো আমি তাকাতে তার সঙ্গে চোকাচোকি হলো, এবং সে আমার দিকে তাকিয়ে হাসলো। তা আমি হাসিনি, আমি তো চিনি না, এবং একটা অন্য পুরুষ মানুষের দিকে তাকিয়ে হাসবোই বা কেন। তখন তো মানে আমরা ধরো টিন এজার চলছে, মানে টিন এজে আমরা বিলং করছি। তো হঠাৎ সে আমাকে তুই বলে সম্বোধন করলো, করে আমাকে বলল, তুই ঠিক করে উঠে দাঁড়িয়ে রডটা ধর আর ব্যাগটা আমার হাতে দে। তো যতই হোক ব্যাগটা একটা মূল্যবান, যদিও মানি ব্যাগটা আমার হাতে আছে, কিন্তু ব্যাগটা আমি কিছুতেই দেবো না, চেপে আছি, ব্যাগটা কেন তার হাতে দেবো আমি। সে বলছে, আরে দে না, তুই দে, বিশ্বাস করে আমাকে দে, দিয়ে তুই মুখটা ঘুরিয়ে ওপরে রডটা ধর, আমি তোকে ব্যাগটা দিয়ে দিচ্ছি। কেন জানি না, তখন আমার মন থেকে একটা কিরকম মনে হলো যে বাবা গিয়ে তো দাঁড়াই আগে, মানে দুটো হাত ভিড় ঠেলে ঠেলে ব্যথা। তো গিয়ে আমি ওই রডটা ধরে দাঁড়ালাম, তখন সে আমাকে পেছন থেকে ডেকে ব্যাগটা দিয়ে দেখলাম হাসি মুখে চলে গেল। আমি না অবাক হয়ে গেলাম, মনে হয় মানে এখন আমার মনে হয় যে ও বোধহয় আমাকে ওই ভিড় বাসে উঠিয়ে মানে ওই ভিড়ের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, যাতে আমি সুরক্ষিতভাবে দাঁড়াতে পারি, সেই জন্যই কোত্থেকে যেন উদয় হলো, এবং পরবর্তীকালে সে নেবেও গেল চলন্ত বাস থেকে। এবং আমি বাড়ি ফিরে যখন মাকে বললাম, মা দেখো আমরা তো মানুষ, সে বললো ব্যাগ দেখে, ব্যাগ খুলে দেখ সব ঠিকঠাক আছে। আমি ব্যাগের ভেতর কী থাকবে, আমার বই খাতাই থাকবে, টিফিন বক্সটা থাকবে, আর তো কিছু থাকবে না, কেন পয়সা মানি ব্যাগটা তো আমার হাতে, খুলে দেখলাম যথারীতি সব ঠিকঠাক আছে। তো মা তখন, আমি বললাম, কে গো মা, এরকম দেখতে কি আমাদের আত্মীয় স্বজন আছে? তখনও ঘুণাক করেও ভাবিনি যে কোনো হয়তো শক্তি
সে একটা আকার ধারণ করে আমাকে উদ্ধার করতে এসেছিল। এরকম অনেক ছোটোবেলাকার ঘটনা আছে যেটা মানে এখন বলতে গেলে বিকেলবেলা যখন চুপচাপ বসে থাকি, মানে এই প্রসঙ্গগুলোই কালকে আমি আমার মেয়েদের সঙ্গে আলোচনা করছিলাম। তো কি করে এগুলো হয়, কেন যে হয়, এর ব্যাখ্যা আমি আজও দিতে পারিনি বা আমার মনে আসেনি, কিন্তু মনে এইগুলো আমার এখনো খোঁচা মারে, জানো তো। আরেকবার কি হয়েছে, যখন এটা আরও আগেকার কথা, ওই 6, 7, 8 ওই রকমই হবে, 7, 8ই হবে মনে হয়। আমরা হরিদ্বার বেড়াতে গেছিলাম। তো হরিদ্বার বেড়াতে গেছি, তো বেড়াতে যাওয়ার পথে ঘোরা টোরা হলো, সবই হলো। একজনরা আমাদের সঙ্গে গেছিলো, সেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে গেছিলো, মারা গেল। সেই কথাটা আমি একবার অন্য একটা ব্লগে আমি বলেছিলাম। খুব প্যাথেটিক সেই মৃত্যু। সে আমাদের সঙ্গেই ট্রেনে করে হাওড়া থেকে গেছিলো হরিদ্বারে, তারপরে উনি অসুস্থ হয়ে মারাই গেছিলেন। তো তাছাড়া আমরা ঘুরেছি, যেমন যেমন আশপাশ ঘোরা যায়, দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ সব ঘুরেছি। তো শেষে একটা দিন হাতে ছিল, সেদিনকে আমাদের কোনো ঘোরা নেই, সেদিনকে আমরা মার্কেটিংয়ের জন্য রেখেছিলাম। দেখো কোথায় গেলে নিজেদের জন্য কিছু কিনতে ইচ্ছে করে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও দিতে ইচ্ছে করে আর কি। তো সেই কেনাকাটার জন্য একটা দিন রেখেছিলাম, পরের দিন আমাদের বিকেলের দিকে ট্রেন। তো কি হয়েছে জানো, হঠাৎ ঘুরতে ঘুরতে আমি বললাম, এটা আমার মুখ থেকে বেরোলো এবং অচৈতন্য অবস্থায় বেরোলো, মানে অচৈতন্য মানে অজ্ঞান হয়ে গেছি তা না, মানে দোকানপাট ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার মুখ দিয়ে বেরোলো। আমি মাকে বলছি, দেখবে যারা হরিদ্বার গেছো জানো ওই গঙ্গার ওপর দিয়ে, এখন অবশ্যই গঙ্গার সেই ধারাও নেই, সেই স্রোতও নেই, সেই কারেন্টও নেই, কেমন যেন মানে স্মুথলি মানে হালকাভাবে যেন বয়ে চলেছে। আমরা যখন গেছিলাম না, তখন মানে আমি বড় হয়ে বিয়ের পর আমার ছোট বড় মেয়ে যখন হয়েছিল তারপরে গেছি, তখনই দেখলাম মানে সেই স্রোতের সেই তেজটা নেই, তো যাই না সেই সৌন্দর্যটাও নেই। তো ওই পায়ে মশা কামড়াচ্ছে, মশা হয়েছে জানো তো। তো ওই অনেকগুলো দেখবে ওই গঙ্গার উপর দিয়ে না অনেকগুলো ব্রিজ আছে, দেখবে আমার চোখেই 3খানা ব্রিজ পড়েছিল, যেটা এপার থেকে ওপার যেতে পারে। তো মা বললো, ওপার যাবি? আমাকে বলে চল না ঘুরে আসি ওপারটা, ওপারে দেখতে পাচ্ছি আছে মানে গাছগাছালি জঙ্গল টাইপের, তো চল না ওপারে গিয়ে ঘুরে আবার পরে আর একটা ব্রিজ আছে, ওটা দিয়ে ঘুরে আবার চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, খুব মজা, তা যাবো। তো ব্রিজে যে উঠে যেতে যেতে বলেছি, মা জানো ওইখানে না এই ঝোপ জঙ্গলগুলোর পেছন দিকে না একটা ছোট পার্ক টাইপের আছে, মানে খোলা পার্ক, যেটা তোমার ঘেরা বাউন্ডারি দিয়ে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠের মতন আছে বলতে পারো। তো আছে সেখানে না, স্কুল থেকে বা কলেজ থেকে না পিকনিক করতে নিয়ে আসা হয়। তো আমরা তো শীতকালে গেছিলাম। তো মা বললো, তুই কি করে জানলি? তখন আমি বললাম যে কি করে জানলাম? তখন এই যে তুই বললি ওপারে একটা মাঠের টাইপের আছে, সেখানে পিকনিক করতে লোকজন আসে। তখন বললো, আমি বললাম বুঝি? বলে হ্যাঁ তুই তো এক্ষুনি বললি। তখন আমি যখন বললাম চলো, মনে হয় আমার ওটা মনে হয়েছে। জানো আমি তো হরিদ্বার সেটা ফার্স্ট টাইম গেছিলাম ওই স্কুল জীবনে। সত্যি যখন ওপারে গেলাম, গিয়ে খুঁজলাম, বেড়ালাম, দেখি কল কল করছে ছেলে মেয়েদের আওয়াজ, একটা বড় মাঠ সত্যি আছে এবং সেখানে দুটো গ্রুপ মানে দুটো স্কুল বা কলেজ থেকে এসছে, সেখানে পিকনিক করছে। মা না আমার দিকে তাকিয়ে বললো, তুই তো এই প্রথম এলি, তুই কি করে জানলি এবং তুই কি করে বললি এখানে স্কুলে পিকনিক হয়, কলেজের পিকনিক হয়? আশ্চর্য ঘটনা, এটা কেন আমার মুখ থেকে বেরোলো? এরকম তোমাদেরও হয়ে থাকে, এমন না আমি যে এটা বিশাল কিছু শক্তি যুক্ত মহিলা, তা না, এরকম মানে হয়। কিন্তু দেখবে তুমি, মনে হয় না এই জায়গাটা আমরা এসছি বা এই মানুষটাকে আমি চিনি, কেমন চেনা চেনা মনে হচ্ছে, এটা কিন্তু হামেশাই হয়ে থাকে। তো অনেকের সঙ্গেই হয়, কারণ রাস্তাঘাটে আমি অনেককে দেখি, কালকে এই জগদ্ধাত্রী পুজোর দিনই হয়েছে, আমি ঠাকুর দেখে ফিরছি, তো এক মহিলা আমাকে দেখে একগাল হাসলো, তা আমিও তাকে দেখে হাসলাম, কিন্তু আমি তাকে জীবনেও দেখিনি, জীবনেও চিনি, মানে চিনিই না তাকে আমি। হয়তো ওনারও আমার মতন মনে হয়েছে যে একে আমি চিনি। আরেকটা ঘটনা হয়েছে 2021 সালে, জানো আমি না ওই বছরে একবার কি দুবার না কালীঘাটে যাই, কারণ আমার বাপি কালীঘাটে যেত প্রতি বছর, মাকে ওই দীপাবলি অমাবস্যার সময় এক শাড়ি, শাঁখা পলা, আলতা, সিঁদুর দিত প্রতি বছর। বাপি আগে গিয়ে দিয়ে আসতো, যেহেতু বাপি চলে যাওয়ার পর মা
খুব একটা যেত না বলে বাপির ওই পরম্পরাটা ধরে রাখার জন্য আমি কিন্তু বছরে একবার কেন এখনো 2-3বারও অনেক সময় যাই। তা তো গেছিলাম 2021 সালে, আমার মনে আছে আমি গেছি। ওই পুজোটা শেষ হয়েছে, কালী পুজোর ঠিক আগে যা যা বাপি নিয়ে যেত সেইগুলো আমি নিয়ে গেছি, সঙ্গে ফুলের মালা, তারপরে মিষ্টি, মানে প্যাড়া ওখান থেকে কিনেছি। তো ভন্ডুল ডাল দোকান থেকে আমরা নিতাম, যদিও উনি এখন নেই। তো ওই নিয়ে তো আমি পুজো দিতে গেছি। তো প্রতিবারে পুজো দিই কেমন হয়, ওই তোমার এটা নিয়ে, মানে যে সামনে থাকে যেই পুরোহিত তাকে দেওয়া হয়, পান্ডা বলতে পারো, তাকে দেওয়া হয়। তো শাড়িটা সে ওই ওপরে একটা কিরকম রড মতন আর চৌকে অনেক সময় ওখানেও রাখে, তাদের যদি মর্জি হয়। আর যদি তাদের মর্জি হয় মায়ের কাঁধের মধ্যে চাপিয়ে দেয়। তো আর আলতা সিঁদুরটা মায়ের পায়ে দেয়, ফুলটা মায়ের দিকে ছুঁড়ে দেয় এবং প্যারাটার মধ্যে একটা ফুল দিয়ে দেয়। এটাই হয়ে থাকে। তোমরা যারা যাও মানে যারা যাও তারা জানো, আমার কথার সঙ্গে তোমরা মেলাতে পারবে নিজেদের অভিজ্ঞতা। তো সেবারে কি হলো জানো, 2021-এর কথা আমি বলছি। গেলাম, গিয়ে ওনার হাতে দিলাম, দেওয়ার পর উনি আমার দেওয়া যে বস্ত্রটা সেটা মায়ের কাঁধে রাখলো এবং মালাটা এরকম ছুঁড়ে দিল। ওটা গিয়ে মায়ের গলায় পড়লো কি পায়ে পড়লো আমি জানি না, গেল জবার মালা। এবং জানো আলতাটা না, উনি কোনোদিন, এটা হয় না আমার সঙ্গে, অন্তত হয়নি, আলতার ছিপিটা মানে খুলে, ঢাকনাটা খুলে আলতাটা না মায়ের যেখানে পা বলতে পারো, একটা তো পাথরের মতন এরকম করা, যেটা পা বলে আমরা প্রণাম করি, পাটা তো আছে, তো সেই পায়ের মধ্যে না আলতাটা ঢেলে দিল। আমি তাকিয়ে দেখলাম, আমি খুশিও হলাম যে আমার দেওয়া আলতাটা মায়ের পায়ে ঢালা হয়েছে। এবং সিঁদুরটা না মায়ের কাছে ছুঁয়ে দিয়ে সিঁদুরটা আমার হাতে দিয়ে বলল, এই সিঁদুরটা পরো। এটা কিন্তু আমার সঙ্গে ফার্স্ট টাইম এবং কোনো দিন এই জিনিসটা আমার হয়নি। তো আমি না আমতা আমতা করে বললাম, এটা মায়ের জন্যই কিনেছিলাম, মাকে দেবেন না বল। উনি তখন কথা বললেন, আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে দিলেন, মানে উনি ওটা নিলেন না। তো আমি না ভাবলাম এরকম হলো কেন। তো গিয়ে তো যেরকম আমি বাড়িতে নিয়ে এসেছি, এসে রেখে দিলাম। ওটা আমি পড়তাম, যে সিঁদুর এসছে, তো আমি একটু একটু করে এই সিঁদুরটা পরতাম। জানো, এটা মা আমাকে ইঙ্গিত দিল বা মা আমাকে রক্ষা করেছিল। সেই বছরই ডিসেম্বর মাসে আমার স্বামীর 4-5টা অসুখ একসঙ্গে হয়েছিল, মানে মৃত্যু অবধারিত। এনলার্জমেন্ট অফ লিভার, জন্ডিস, ডেঙ্গু, আরও কি জানো, মানে আমি হিমোগ্লোবিন কম, তারপরে ব্লাড প্লেট 37, বা ব্লাড প্লেট 37। যখন নিয়ে গেছি নার্সিংহোমে, মানে যখন ইচ্ছে, মানে যখন মানে যখন তখন হার্ট ফেল হয়ে যেতে পারে, এই রকম অবস্থা ডাক্তারবাবু বলেছিলেন। প্রত্যেক দিন আমি সকালবেলা যখন উঠতাম না, আমি মানে মনে মনে ভাবতাম যে আমি কি শুনবো আজকে, জানো। এবং আমার গুরুমন্ত্র আমি ক্রমাগত জপ করতাম যখন সময় পেতাম, খাওয়া দাওয়া ছেড়ে। আমার স্বামী 11 দিন নার্সিংহোমে থাকার পর মোটামুটি সুস্থ হয়ে, কারণ তারপরেও তার ওষুধ বিষুধ চলেছে, ইঞ্জেকশান চলেছে, অক্সিজেনটা লেভেলটা কমে যাচ্ছিলো বলে বাড়িতে অক্সিজেন এনে রাখা হয়েছিল। মাসখানিকের মধ্যে আমার স্বামী কিন্তু একদম টোটালি ভালো হয়ে গেছিলো। পরবর্তীকালে যখন ডাক্তার দেখাতে গেছিলো, তখন ডাক্তারবাবু বলেছিল এত তাড়াতাড়ি রিকভার হবে আমরা ভাবতেই পারিনি। আপনার স্ত্রী নিশ্চয়ই আপনাকে খুব যত্ন করে খাওয়া দাওয়া দিয়েছেন, কিন্তু আপনি এক্ষুনি কোর্টে যাবেন না, আরও 2-1 মাস বিশ্রাম নিন। তো আমার হাজব্যান্ড এপ্রিল মাসে, তার পরের বছর ডিসেম্বর 2021-এর ডিসেম্বরে হলো, তো 2022-এর এপ্রিল মাস থেকে কোর্ট আবার যেতে শুরু করলো সম্পূর্ণ সুস্থ হয়ে। তো মা আমাকে রক্ষা করেছিল, মায়ের ছোঁয়া ওই সিঁদুরটা দিয়ে, মানে আমার মাথার সিঁদুর অক্ষত রইল। এরকম আরও ঘটনা আছে যেগুলো সবসময় আমার মনে পড়ে না, বা বলতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। তো তোমরা কি নিজেদের এরকম কোনো অভিজ্ঞতা আছে? তোমরা কি মেলাতে পারছো? যদি মেলাতে পারো প্লিজ কমেন্টের সাহায্যে জানিও। এবং আমার আজকের বক্তব্য তোমাদের ভালো লাগলো কিনা সেটাও জানিও। এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো
এবং আমার হাতটা শক্ত করে ধরে থেকো। বাই বাই, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।